সালাম আলাইকুম। আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। দেখো, তোমাদের সংখ্যাও আজকে কম। আজকে সেকেন্ড ইয়ার ক্লাস নিলাম, ওখানেও সংখ্যাটা কম। যেটা এভারেজ হয় তার চাইতে কম। তোমাদের এখানেও আজকে দেখতেছি কম। সারা বাংলাদেশে কি নেট বা বিদ্যুতের সমস্যা হচ্ছে না কোথাও? সারা বাংলাদেশে মনে হয় সমস্যা হচ্ছে আজকে। বৃষ্টি হইতেছে। হ্যাঁ, ওই তো এই কারণে হয়তো বা সমস্যা হচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হইতেছে। আমাদের এদিকে তো গত ভোরবেলা এত বৃষ্টি হয়েছে যে আশেপাশের যে ওই যে গর্ত টর্ত থাকে না, বিভিন্ন রাস্তায় মাটি কাটে, হ্যাঁ, এগুলো এগুলো একেবারে টইটুম্বুর হয়ে গেছে আর কি। তা আমাদের টাঙ্গাইলে আজকে বিকেল থেকে বৃষ্টি হইতেছে। আমাদের এদিকে অবশ্য দিনের বেলা ওরকমটা হয়নি, কিন্তু গত ভোরে হয়েছে। আর এখনো প্রচুর মেঘ। এটা অবশ্য একটা কারণ হতে পারে, কারণ বৃষ্টি হলে নেটের সমস্যা হয়। কারেন্ট থাকেই না। হ্যাঁ, আর কারেন্ট তো আছে, বা মানে অন্য রকমের এক জিনিস। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের। আমরা পড়ছিলাম দ্য ফ্রগ। দ্য ফ্রগ নিয়ে শুরু করেছিলাম এবং ফ্রগটাই আজকে শেষ করব। তো চলো দেখি। এটা ছিল ফ্রগ। আমরা ফ্রগের কাহিনীটা যদি একটু রিক্যাপ করি, তাহলে আমাদের আমার যতটুকু মনে আছে সেটা হলো যে আমাদের যে এখানকার যে প্রধান ক্যারেক্টার ডায়োনিসাস, এই যে এটা ডায়োনিসাস, সে এথেন্সের, বা বলতে পারো যে গ্রিসের, গ্রিসের যে তৎকালীন যে ট্র্যাজেডি বা যে পোয়েট্রি বা এক কথায় নাটক, এই সব কিছুর। হ্যাঁ, আমাদের এদিকেও বৃষ্টি হয়েছে গত রাতে প্রচুর। আচ্ছা, বলা হচ্ছে যে এই এথেন্সের বা গ্রিসের যে লিটারেচার, সেই লিটারেচারের মানটা কমতির দিকে, মানটা কমে যাচ্ছে। বিশেষ করে এই যে এসকাইলাস, তারপরে এসকাইলাসের পরে আমাদের আরেকজন রাইটার ইউরিপিডিস, এরা মারা যাওয়ার পরে আসলে এই সমস্যাটা দেখা দিয়েছে। এখনকার যে রাইটিং গুলো হচ্ছে, কিন্তু মানে তখনকার সময় আর কি, তখনকার সময়ে। আচ্ছা, এই ফন্ট সাইজটা ইউজ করব। তো তো এই যেহেতু মানটা খারাপ যাচ্ছে, কোয়ালিটিটা খারাপ যাচ্ছে, এজন্য আমাদের ডায়োনিসাস সে চাচ্ছে যে পাতালপুরীতে সে চলে যাবে। পাতালপুরীতে যাবে। পাতালপুরীতে গিয়ে সে পাতালপুরীর থেকে, বা মৃত্যুপুরী আর কি, সেখান থেকে ইউরিপিডিসকে ফিরিয়ে নিয়ে আসবে। তো যে কথা সে কাজ, সে তার ভাই হেরাক্লেসের কাছে গেছে, কারণ হেরাক্লেস কিছুদিন আগেই সেখানে গেছিল, গিয়ে একজনকে ফিরিয়ে নিয়ে এসেছে। তো সেই হিসেবে সে ওখানে গেল, এবং যাওয়ার আগ দিয়ে সে হেরাক্লিসের যে ছদ্মবেশ, সে ছদ্মবেশটা ধারণ করলো। এটার একটা কারণ হচ্ছে আমাদের এই ডায়োনিসাস, সে যদিও গড, কিন্তু সে হচ্ছে একটু ভীতু, ভয় পায়। তো সে ভয় পায়। তো সে তার ভাই হেরাক্লিসের যে ছদ্মবেশ, সে ছদ্মবেশটা ধারণ করলো, এবং ধারণ করে সে যাচ্ছে। এবং যাইতে গিয়ে একটা সময় তারা একটা, তার সাথে সে জ্যান্থিয়াস নামক তার একজন স্লেভ, তাকে সে সাথে করে নিচ্ছে। এবং তারা যাচ্ছে, যেতে যেতে একটা জায়গায় গিয়ে তারা হচ্ছে তোমার একটা নদী পার হইতে হবে। তো নদীর যে ফেরিম্যান রয়েছে, তো ফেরিম্যানকে আহ তারা বলতেছে যে আমরা পার হব। তো ফেরিম্যান বলল যে ঠিক আছে, পার হবেন, ঠিক আছে, কিন্তু একজন যাইতে পারবে, দুইজন না। তো যেহেতু আমাদের এগুলো সব গড বা গডের স্লেভ এগুলো সব, তো এই জন্য কি হলো, আমাদের ডায়োনিসাস সে গেল, এবং আমাদের জ্যান্থিয়াস সেও ওইখানে অদৃশ্য হয়ে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে সেও পার হলো আর কি। এবং এইখানে এই লেকটা পার হওয়ার সময় তারা এইখানে একদল কোরাস, যাদেরকে বলা হচ্ছে দা ফ্রগ, তাদের অনেক কথাবার্তা শুনলো, এবং তাদের গান শুনলো আর কি। কোরাসের যে কোরিক সং, সেটা তারা শুনলো। এবং শুনে তারা একটা সময় গিয়ে পাতালপুরী যেটা, সেই পাতালপুরীর দরজায় গিয়ে উপস্থিত হলো। পাতালপুরীর যে দরজার যে গেটম্যান, প্রধান যে গেটম্যান, সে তো মানে ডায়োনিসাসকে দেখে ক্ষেপে গেল, কারণ ডায়োনিসাস তো এখানে হেরাক্লিসের যে ছদ্মবেশ, সে ছদ্মবেশটা ধারণ করে আছে। তো ক্ষেপে গেল যে এখনই ওর অবস্থা খারাপ করে দিবে। সেই বলে সে ভিতরে গেল। কিন্তু ভিতরে যাওয়ার পরে আমাদের যে ডায়োনিসাস, সে তার স্লেভের সাথে তার পোশাকটা চেঞ্জ করে ফেললো। এবং
পরের বার আবার যখন দরজা খোলা হলো তখন দেখা গেল যে আহ, অন্য একজন সে এসে মূলত বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলেন, এবং জান্থিয়াসকে সে হেরাক্লেস ভেবে তাকে সম্মানিত করলো। তখন আমাদের এটা ডায়োনিসাসের আবার হাতে গেলে ঘা লেগে গেল আর কি। সে মানে সম্মানে বেঁধে গেল। সে আবার কি করলো, তার পোশাকটা চেঞ্জ করলো, হেরাক্লিস সাজলো। এরপরে প্রথম গেটম্যান আবার সে এখানে আসলো এবং এসে আবার হেরাক্লিস হিসেবে তাকে আবার মনে করো শাস্তি দিবে বা এরকম হাম্বি তাম্বি করতে থাকলো। একটা সময় পাতালপুরীর যে গড, তার সাথে তাদের মানে তারা ভিতরে গেল আর কি। ভিতরে গিয়ে তারা ইউরিপিডিস এবং এসকাইলাস, ওখানে গিয়ে এসকাইলাসের সাথে দেখা হলো। তো শুরুতে ভাবতেছিল যে ইউরিপিডিসকে নিবে, কিন্তু ইউরিপিডিসকে নেয়ার আগে সে আবার দেখলো যে এসকাইলাসও আছে, এবং এসকাইলাস হচ্ছে মানে গুণে তোমার আরো বেশি ভালো। তো এখন এই দুইজন রয়েছে, দুইজনের ভেতরে মূলত কাকে নেওয়া যায়, তো এই কাকে নেওয়া যায় এই বিষয়টা থেকে তারা এখানে গিয়ে একটা কম্পিটিশনের আয়োজন করলো। এবং এই কম্পিটিশন থেকে আমরা কি কি ঘটতেছে পরবর্তীতে দেখতে পাবো আর কি। বিশেষ করে ওখানে আমাদের এসকাইলাস জিতে যাবে এবং এসকাইলাসকে নিয়ে আসা হবে। আমরা গতদিনে যে এই পর্যন্ত পড়তেছিলাম, আজকে আমরা এখান থেকে চলো শুরু করি। দেখো, এসকাইলাস had long held the chair, but ever since Euripides died, বলা হচ্ছে যে এসকাইলাস ওই পাতালপুরীতে গিয়ে প্রধান ওখানকার মানে রাইটার হিসাবে সে ওখানকার যে আসন, মানে প্রধান রাইটারের যে আসন সেই আসনে বসে আছে। বাট এভার সিন্স ইউরিপিডিস ডাইড, কিন্তু এরপরে যেহেতু ইউরিপিডিস মারা গেল, তো তখন এক জায়গায় গিয়ে দুইটা গ্রেট রাইটার, কাকে কোন চেয়ারে বসতে দেবে একটা বিষয়। তো এটাই বেঁধে গেল যে হি হ্যাজ বিন থ্রেটনিং টু টেক ইট অ্যাওয়ে ফ্রম এসকাইলাস। সুতরাং তার যে সম্মানের যে আসনটা সেটা ইউরিপিদিস এখন নিয়ে নিবে, বা এরকম একটা থ্রেটে পরিণত হয়ে গেল, এরকম একটা হুমকিতে পরিণত হয়ে গেল। To settle the dispute, Pluto has decided to hold a contest to test the poet's skill. The contest is set to begin shortly, and Dionysus will be the judge. বলা হচ্ছে যে এই যে সমস্যাটা, যে কে গ্রেট পোয়েট, এই সমস্যাটা সমাধানের জন্য পাতালপুরীর যে কিং বা যে গড তোমার হচ্ছে প্লুটো, আমি এখানে পাতালপুরি বলতেছি আর কি। মানে মূলত এটা হচ্ছে যে স্পিরিটদের লিভিং প্লেস আর কি। তো বলা হচ্ছে প্লুটো এখানে হ্যাজ টেকেন এ ডিসিশন, এবং সে ডিসিশন নিল যে হি উড লাভ টু অ্যারেঞ্জ এ কন্টেস্ট। সে একটা কন্টেস্ট তোমার আয়োজন করবে, এবং এই কন্টেস্টে তোমার ইউরিপিডিস এন্ড স্কাইলাস হ্যাজ টু প্রুভেন দেয়ার স্কিল। তাদেরকে তাদের হচ্ছে যে স্কিলটা, কে বেশি ম্যাচিউর, কে বেশি স্কিলড, এটা তাদেরকে প্রুভ করতে হবে। এবং এখানকার জাজ হবে হচ্ছে আমাদের যে ডায়োনিসাস, এবং সে নিজে জাজ করে ওখান থেকে যে যে হবে বেস্ট তাকে সে পিক করবে আর কি। Pluto will provide various measuring implements, including a scale to weigh the poetry. Xanthias and Pluto's slaves exist so the contest can begin. আচ্ছা, এই সময়টাতে যেহেতু আহ, হচ্ছে কন্টেস্টটা শুরু হচ্ছে, এই সময়টাতে প্লুটো কি করলো, এখানে অনেকগুলি মেজারিং ইমপ্লিমেন্টস দিল। মানে একটা জিনিস, কন্টেস্টটাকে তো মেজার করতে হবে তাই না, যে কার পোয়েট্রিটা সবচেয়ে ওজন বেশি পোয়েট্রির, এটা এটা মাপতে হবে না, এটা ওজন করতে হবে না। তো বলতেছে যে এইটার জন্য সে অনেকগুলি বলতে পারো যে টুলস, দাঁড়িপাল্লা বা এই টাইপের, আমি এখানে উদাহরণ দিলাম দাঁড়িপাল্লার আর কি, হয়তো বা তাদের অন্য কোনো এলিমেন্ট ছিল। তো, এটার ওজন মাপার বা কোয়ালিটি মাপার যন্ত্র বা এই টাইপের কিছু একটা। তো এইসব ইমপ্লিমেন্ট সে মেজার করার জন্য আয়োজন করলো, এবং জ্যান্থিয়াস এবং প্লুটোর আরেকজন স্লেভ ছিল, এরা তখন ওখান থেকে চলে গেল, কারণ এখনই তো ওই আয়োজনটা হবে। আর এই যে কন্টেস্টটা, এই কন্টেস্টে তো তোমার প্লুটো এবং জায়নিসাস ছাড়া অন্য কেউ তো আর থাকবে না। কারণ এটা যেহেতু দুইটা গ্রেট রাইটারের ভেতর কন্টেস্ট, এটাতে সাধারণ মানুষ বা সাধারণ স্লেভ মানে গড গডেসটাই এরা তো সবই। তো বলা হচ্ছে এদের থাকা যাবে না, এই জন্য প্লুটো এবং প্লুটোর যে স্লেভ এবং জ্যান্থিয়াস এরা চলে গেল। ডায়োনিসাস এন্ড প্লুটো এন্টার অ্যান্ড টেক দেয়ার সিট। ডায়োনিসাস এবং প্লুটো তারা প্রবেশ করলো, মানে ওই যে যেখানে কন্টেস্ট হচ্ছে সেই জায়গাটাতে, এবং তারা তাদের আসনে বসলো, বিচারকের আসনে। দেন ইউরিপিডিস এন্ড স্কাইলাস টেক দ্য স্টেজ। এবং তারপরে যেটা ঘটলো যে
আমাদের ইউরিপিডিস এবং এসকাইলাস তারা ওইখানে তাদের যে স্টেজ সেই স্টেজের উপরে তারা উঠলো। Enslaved people enter next, carrying tools to weigh and measure the poet's poetry. এরপরে কিছু দাস আর কি এখানে আসলো, প্রবেশ করলো এবং তারা তাদের সাথে কিছু টুল ক্যারি করলো এই তাদের পোয়েট্রির ওজন মাপার জন্য। দ্য কোরাস ইন্ট্রোডিউসেস দ্য কম্পিটিটরস, এবং এখানে যে কোরাসরা ছিল তারা মূলত এই কম্পিটিটর যে দুইজন আছে তাদেরকে পরিচয় করিয়ে দিল। প্রেজিং ইউরিপিডিস উইথ and comparing Aeschylus' words to weapons. এখানে ইউরিপিডিসের যে বুদ্ধি সেই বুদ্ধিকে সে প্রশংসা করলো যে ইউরিপিডিস অনেক বুদ্ধিমান, এই কোরাস আর কি এটা প্রশংসা করলো। এবং অন্যদিকে এসকাইলাসের ওয়ার্ডস টু উইপন, এসকাইলাসের যে কথাবার্তা এগুলো যে একটা অস্ত্রের মতো কাজ করে, সেই অস্ত্রের মতো কোয়ালিটির যে কথাবার্তা সেটার সাথে ইউরিপিডিসের যে নলেজ বা উইট বা বুদ্ধি সেটাকে একটা কম্পেয়ার করলো হচ্ছে আমাদের এই কোরাস। Euripides and Aeschylus take turns quoting and praising their own poetry and criticizing each others. এখানে Aeschylus and Euripides they got opportunity to admire their uh, poetry, and they were quoting from their poetry, and at the same time they were criticizing each other's work. মানে তা ও আচ্ছা, এরা এরা কি করলো, এই ইউরিপিডিস এন্ড স্কাইলাস তারা হচ্ছে নিজেদের কবিতা থেকে তারা কোট করতেছিল এবং তারা নিজেদের কবিতার যে ভালো ভালো দিক এগুলোকে তারা উপস্থাপন করতেছিল এবং একই সঙ্গে তারা একজন আরেকজনের কবিতার যে খারাপ দিকগুলো সেগুলো নিয়েও তারা হচ্ছে ক্রিটিসাইজ করতেছিল। ইউরিপিডিস ক্লেইমস দ্যাট হিজ পোয়েট্রি ইজ সুপিরিয়র বিকজ ইটস মোর লজিক্যাল। আমাদের ইউরিপিডিস সেইখানে ক্লেইম করলো, দাবি করলো যে তার কবিতা হচ্ছে সুপিরিয়র, কারণ হলো তার কবিতাগুলো হচ্ছে লজিক্যাল, বাস্তবসম্মত, and it's written in everyday language and features ordinary characters that commoners can understand. এবং তার কবিতাগুলি তিনি আরো দাবি করলেন যে তার কবিতাগুলি হচ্ছে সহজ এবং সাধারণ ভাষায় লিখা, যেগুলো সাধারণ মানুষ ইউজ করে, সাধারণ কমন রিডাররা ইউজ করে যে ভাষাটা, এবং সেই ভাষাতে লেখা, সুতরাং সাধারণ মানুষ তারা বুঝতে পারবে তার কবিতাটা, সুতরাং তার কবিতা হচ্ছে সেরা। এটা আমাদের ইউরিপিডিস বলল। এসকাইলাস ক্লেইমস দ্যাট হিজ পোয়েট্রি ইজ বেটার, কিন্তু এসকাইলাস সেও ক্লেইম করলো যে তার পোয়েট্রি হচ্ছে বেটার। কারণ কি, ইটস রিটেন ইন অ্যান এলিভেটেড স্টাইল অ্যান্ড ফিচার্স নোবেল হিরোইক ক্যারেক্টার্স দ্যাট টিচ অডিয়েন্সেস how to be virtuous and what an ideal world would look like. এসকাইলাস এবার কি করলো, সে তার পক্ষে সাফাই গেল, সে দাবি করলো যে তার পোয়েট্রিটা হচ্ছে বেটার, মানে ইউরিপিডিসের চাইতে ভালো। কারণ কি, ইট ইজ রিটেন ইন অ্যান এলিভেটেড স্টাইল, মানে এটা একটা তোমার মানে সম্মানিত বা সুউচ্চ একটা স্টাইলে এটা লেখা, এলিভেটেড একটা স্টাইলে লেখা, এটা সে বলল, উল্লেখ করলো। এবং একই সঙ্গে সে বলল যে আমার পোয়েট্রির ভিতরে আমি ফিচার করেছি নোবেল এবং হিরোইক ক্যারেক্টার গুলোকে, এবং যেই নোবেল এবং হিরোইক ক্যারেক্টাররা অডিয়েন্সকে শেখাইতে পারে যে কিভাবে গুণী মানুষ হওয়া যায়, কিভাবে ভার্চুয়াস হওয়া যায়, এবং আরেকটা জিনিস শেখাইতে পারে যে হোয়াট অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শুড লুক লাইক, এবং একজন একটা আদর্শ বিশ্ব বা আদর্শ বিশ্ব ব্যবস্থা কেমন হওয়া উচিত, কেমন হতে পারে, আদর্শ জীবন কেমন হতে পারে, সেরকমটা আমার ক্যারেক্টার গুলো শেখায়, সুতরাং আমার পোয়েট্রিটা হচ্ছে বেস্ট, এসকাইলাস এটা বললো। এখানে একটা জিনিস তোমরা একটু মাথায় রেখো যে একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে আহ, তাদের ভেতরে তাদের যে কম্পিটিশনটা হয়েছিল এই কম্পিটিশনে একজন আরেকজনের লজিক গুলো কি ছিল, তারা যে নিজেদের পক্ষে সাফাই গাচ্ছিল এইটার লজিক গুলো কি কি ছিল। তো এখানে দেখো আমরা এই যে দুইটা পেয়ে গেলাম, ইউরিপিডিস বলল যে আহ, এখানে এখানে সর্বপ্রথম কোরাস বলতেছে ইউরিপিডিসের উইট ভালো আর এসকালিয়াসের ওয়ার্ড ভালো। ইউরিপিডিস এবার বলতেছে যে তার পোয়েট্রি সুপিরিয়র, কারণ হচ্ছে যে তিনি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সাধারণ মানুষ যেটা ইউজ করে সেটা। এসকাইলাস বলতেছে আমারটা সুপিরিয়র, কারণ আমি
এলিভেটেড স্টাইলে লিখেছি এবং আমার এখানে হিরোইক এবং নোবেল ক্যারেক্টার গুলো ইউজ করেছি যারা অডিয়েন্সকে শেখাতে পারবে যে ভার্চুয়াস লাইফটা কেমন এবং একটা আদর্শ বিশ্ব ব্যবস্থা কেমন হওয়া উচিত। Aeschylus criticizes Euripides' play for their predictable prologues. এসকাইলাস এবার ইউরিপিডিসের যে নাটকগুলি, এখানে মূলত আগেকার যুগে এই নাটক এবং পোয়েট্রি এগুলো কিন্তু সমার্থক হিসেবে ব্যবহার হতো। হ্যাঁ, আমরা জানি কি যে ডায়ালগ বেসড হলে সেটা হচ্ছে তোমার নাটক। আর আগে তো সবই কবিতার ছন্দে লেখা হতো, সুতরাং যাহাই পোয়েট্রি ছিল তাহাই নাটক ছিল আগেকার, বিশেষ করে ওই ক্লাসিক্যাল এজের। তোমরা তোমরা পুঁথি পাঠ করেছো কখনো? এমন কেউ আছো এখানে পুঁথি পাঠ করেছো? যেমন বাংলাদেশের সবচেয়ে বলতে পারো বিখ্যাত পুঁথি যেটা তোমার বেহুলা লক্ষীন্দরের পুঁথি, বেহুলা লক্ষীন্দরের যে কাহিনী, এই কাহিনীগুলো হচ্ছে তোমার এই কবিতার ছন্দে লেখা থাকে, এক একটা কাহিনী আর কি, মহাকাব্য টাইপের। মানে পুরো ঘটনাটা তুমি জানতে পারবে কবিতার স্টাইলে। এবং এই পুঁথিগুলো আগে কিন্তু মানুষ পুঁথি পড়তো, এই বেশি না, আজ থেকে 40-50 বছর আগেই, বা আমরা যদি আরো শর্টকাট করি আজ থেকে 25-30 বছর আগে মানুষ পুঁথি পড়তো। যখন ধরো এত টেলিভিশনের ছড়াছড়ি ছিল না, যখন ধরো মোবাইল টোবাইল আর কি আসেনি, তখনই মানুষ পুঁথি পড়তো। পুঁথি এক জায়গায় একটা গ্রামের মানুষ একটা পুঁথি পড়তে থাকতো একটা কুপি জ্বালিয়ে, আর তারই চারিপাশে সারাদিন মানুষ কাজকর্ম করে করে এসে সন্ধ্যার সময় ওই পুঁথি শুনতো। ওই পুঁথি শুনেই তারা তাদের আনন্দ ফুর্তি করতো। এই এই টাইম গুলো কেমন ছিল না, মানে চিন্তা করো যে গ্রামে তো তখন তো আর এত অফিস আদালত ছিল না যে মানুষ শহরে কাজ করে মানে চাকরিজীবী এরকম তো ছিল না। তখন সারাদিন মানুষ খেতে খামারে কাজ করতো, দিন শেষে এসে একটা জায়গায় বসে পুঁথি পড়তো। মানে তোমরা তোমরা যারা 2000 সালে যাদের 2000 সালের পরে যাদের জন্ম, তারা তো মোবাইল ছাড়া দেখো নাই বা ইন্টারনেট ছাড়া দেখো নাই কোনো মুহূর্ত। তো ওই জিনিস সময়গুলো আসলে কল্পনা করাও খুব কঠিন বর্তমানে আর কি। বা তোমরা ওই টেস্টটা পাবা না, কল্পনা করার যে টেস্টটা, কল্পনা করে এই টেস্টটা পাবা না। আমরা যারা 2000 সালের আগে আমাদের জন্ম, 2000 সালের আগে বলতে 2000 সালের আগে আমাদের মোটামুটি ম্যাচুরিটি চলে আসছে, 14, 15, 16 বছর যাদের বয়স হয়ে গেছিল, তারা আমরা জানি যে একই সঙ্গে যে একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল, 2000 সালটা ছিল একটা ট্রানজিশনাল পিরিয়ড বাংলাদেশের জন্য আর কি। মানে এই সময় মোবাইল আসে এবং ইভেনচুয়ালি মোবাইল ইন্টারনেট 2005-07 সাল থেকে আসা শুরু করে। কিন্তু তার আগে শুধুমাত্র টেলিভিশন, তার টেলিভিশনে 15 দিন পর পর একটা করে মুভি দিত। আহ, মানে এক গ্রামে দেখা যাচ্ছে একটা টেলিভিশন, সবাই গিয়ে ওখানে হামলে পড়তাম। মানে কি একটা অবস্থা ছিল। ওকে, এখানে দেখো এসকাইলাস ক্রিটিসাইজেস ইউরিপিডিস প্লে ফর দেয়ার প্রেডিক্টেবল প্রলগ। এসকাইলাস বলতেছে ইউরিপিডিসের নাটকগুলোর যে ডায়ালগ গুলো, যে প্রলগ গুলি ছিল, এগুলো হচ্ছে প্রেডিক্টেবল, সামনে কি ঘটবে বোঝা যেত, বলা যেত। হ্যাঁ, এইটা সে বলল। এবং আমাদের ইউরিপিডিস রেসপন্স বাই ক্রিটিসাইজিং এসকাইলাস বোরিং সংস রাইটিং। এবং ইউরিপিডিস বলল, এই কথাটা শুনে ইউরিপিডিস হচ্ছে তোমার কাউন্টার করলো। সে বলল যে এসকাইলাসের যে গানগুলি সেগুলো হচ্ছে বোরিং। সে তার কবিতার ভেতরে গান লিখতে পারে না, বা মানে সং লাইক যে একটা স্ট্রেইন তৈরি করা, একটা রিদম তৈরি করা, সেটা সে পারে না, এটা বোরিং হয়, সে বলল। থ্রুআউট দ্য কন্টেস্ট, পুরো কন্টেস্ট জুড়ে ডায়োনিসাস অ্যাক্ট অ্যাজ জাজ অ্যান্ড মডারেটর। পুরো কন্টেস্ট জুড়ে ডায়োনিসাস একজন বিচারক হিসেবে কাজ করলো এবং একজন মডারেটর হিসেবে কাজ করলো, অফারিং থটফুল কমেন্টারি। এবং তিনি চিত্তাকর্ষক বা হচ্ছে তোমার থটফুল কমেন্টারি করতে থাকলো, মন্তব্য করতে থাকলো, অ্যান্ড ইন্টারজেক্টিং টু সেটেল ডিসপিউটস দ্যাট বিকামস টু হিটেড। এবং যখন এই তোমার ডিসপিউটটা, এই তর্কটা, ঝগড়াটা যখন খুব মারাত্মক একটা লেভেলে পৌঁছায় যেত, খুব মানে দুজনই খুব গরম, মার মার কাট কাট অবস্থা যখন সিচুয়েশন চলে যেত, তখনই তিনি সেটাকে সেটেল করতেন, মানে মডারেশন করতেন। অর্ডার 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 বলে না যে আদালতে, ওইরকম কাজ আর কি তিনি করতেন তখন। ইভেনচুয়ালি প্লুটো অর্ডার্স দ্য পোয়েটস
to recite some lines of their own poetry and then place their hand on the scale, which will tilt lower to determine which poet has recited weightier poetry. আচ্ছা, এবার দেখানো বলতেছে যে ইভেনচুয়ালি মানে সব শেষে গিয়ে আমাদের প্লুটো সে অর্ডার করলো দুইজন পোয়েটকেই যে আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের যে হচ্ছে পোয়েট্রি রয়েছে সেই পোয়েট্রি থেকে কিছু লাইন আপনারা ইয়ে করেন আর কি, রিসাইট করেন, আবৃত্তি করেন। এবং আবৃত্তি করার সময় আপনারা আপনাদের হাতটা স্কেলের উপরে রাখেন, হুইচ উইল টিল্ট লোয়ার টু ডিটারমাইন, যেটা মূলত হচ্ছে মানে টাঙানো রয়েছে বা কাত করা রয়েছে বা একটা জায়গায় রাখা হয়েছে, টু ডিটারমাইন হুইচ পোয়েট হ্যাজ রিসাইটেড ওয়েটিয়ার পোয়েট্রি। এবং এই স্কেলটা এখানে রাখা হয়েছে, টাঙানো হয়েছে মূলত কোন পোয়েটের রিসাইটেড যে লাইনগুলো বা কবিতাটা বেশি ওজনধারী সেটা পরিমাপ করার জন্য। দে রিপিট দিস প্রসেস টুয়াইস, তারা এই প্রসেসটা দুইবার রিপিট করলো, উইথ দ্য স্কেল টিল্টিং ইন স্কাইলাস ফেভার ইজ টাইম। এবং এই দুইবারই দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লা যেটা বা আমরা আমরা যেটাকে বলতে পারি যে স্কেল, স্কেল মানে তো দাঁড়িপাল্লাই আর কি। তো এখনকার মতো তার আধুনিক স্কেল ছিল না তখন, মেগা ডিজিটাল বা এই টাইপের এইসব তো আর ছিল না, তখন দাঁড়িপাল্লা। তো এই টিল্টিং ইন স্কাইলাস মানে স্কাইলাসের ফরে এই দাঁড়িপাল্লাটা যেন ডাউন হলো, লোয়ার হলো আর কি। মানে স্কাইলাসের যে হাতটা বা কবিতাটা যেখানে রাখা হলো সেই দিকটাই নিচে নেমে গেল, মানে বোঝানো হলো যে সেটাই ওজনদার বেশি। Even so, Dionysus remains unable to decide which poet is better. এমনকি এর পরেও আমাদের ডায়োনিসাস তিনি সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না যে কোন পোয়েট আসলে বেটার। Finally, he says that whichever poet can offer better advice on how to save Athens will be the winner. এরপরে আমাদের ডায়োনিসাস সে বলল যে আচ্ছা আমাদের এথেন্সে তো এই প্রবলেম চলতেছে, তো এই প্রবলেমের সমাধান যে পোয়েট সবচেয়ে ভালো দিতে পারবে আহ, সে হচ্ছে আমাদের এবার বেটার অ্যাডভাইস দিতে পারবে, সে উইনার হিসেবে পরিগণিত হবে। Euripides offers a compelling but vague answer about how Athenians should question everything and trust no more. ইউরিপিডিস এখানে অফার করলো একটা খুবই কম্পেলিং, খুবই মানে আকর্ষণীয় একটা অ্যান্সার, কিন্তু ভেগ অ্যান্সার, মানে অস্পষ্ট, অতটা স্পষ্ট একটা অ্যান্সার না। অ্যাবাউট হাউ অ্যাথেনিয়ান, কিভাবে অ্যাথেনিয়ানরা মানে অ্যাথেন্সের লোকেরা শুড কোশ্চেন এভরিথিং, প্রত্যেকটা জিনিসকে নিয়ে কোশ্চেন করবে তারা, অ্যান্ড ট্রাস্ট নো মোর, এবং খুব বেশি মানে এগুলোকে ট্রাস্ট করবে না, এই বিষয়টা নিয়ে সে একটা অফার করলো যে আমাদের এথেন্সবাসীদের উচিত সবকিছুকে ট্রাস্ট না করা এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে শুরুতে একটু কোশ্চেন করা, যে এটা কি, কেন, কিভাবে, হ্যাঁ, তারপরে এটা ট্রাস্ট ট্রাস্ট করা, বা তারপরেও পুরোপুরি ট্রাস্ট করা যাবে না। এইটা বললো হচ্ছে আমাদের ইউরিপিডিস। স্কাইলাস অফার্স মোর কনক্রিট অ্যাডভাইস, এবং স্কাইলাস আরো বেশি শক্তিশালী বা ভালো অ্যাডভাইস দিল, সাজেস্টিং দ্যাট অ্যাথেন্স শুড ইলেক্ট বেটার লিডার্স অ্যান্ড স্ট্রেংথেন দেয়ার নেভি। এবং বলল যে এথেন্সের উচিত তাদের একটা মানে আরো বেটার, আরো অধিকতর ভালো লিডার খুঁজে বের করা, নির্বাচন করা, অ্যান্ড স্ট্রেংথেন দেয়ার নেভি, এবং তাদের যে নেভি রয়েছে, তাদের যে তোমার সমুদ্রের যে নাবিকরা রয়েছে তাদেরকে আরো শক্তিশালী করা, তাদের নেভি বাহিনীকে আমরা আমরা যেটা বলি না যে নৌবাহিনী, সেই নৌবাহিনীকে আরো শক্তিশালী করার কথা বললো। Still, Dionysus remains conflicted and decides that he will select the man his soul desires, which turns out to be Aeschylus, much to Euripides চার্জিন আর কি, এখানে সার্গিন না তো চার্জিন। আচ্ছা, এবার বলতেছে যে তারপরেও এই যে অ্যাডভাইস পাইলো, অ্যাডভাইস পাওয়ার পরেও আমাদের ডায়োনিসাস সে
সিলেক্ট করতে পারতেছিল না যে কাকে সে নিবে, কাকে সে নিবে সে সিলেক্ট করতে পারতেছিল না, এবং যার জন্য তিনি তিনি সিদ্ধান্ত নিলেন যে দ্যাট হি উইল সিলেক্ট দ্য ম্যান, যে তিনি নিজে ওই মানুষটাকে পছন্দ করবেন যার মন, তার মন যাকে চায় তাকে সে নিবে, হুইচ টার্নস আউট টু বি এসকাইলাস। এবং এটা মূলত এসকাইলাসের দিকেই গেল তার মনটা, সে এসকাইলাসকেই পছন্দ করলো। মাস টু ইউরিপিডিস চার্জিন, এই চার্জ ঠিক না, এখানে চার্জ না, চ্যাগ্রিন, শ্যাগ্রিন আর কি, দেখি তো এটার সঠিক উচ্চারণ কি, শ্যাগ্রিন, মন খারাপ, হ্যাঁ শ্যাগ্রিন। chagrin, আচ্ছা, হুইচ টার্নস আউট টু বি এসকাইলাস মাস টু ইউরিপিডিস শ্যাগ্রিন, এবং এখানে ইউরিপিডিসের যে মনটা, সে মনটা খারাপ হয়ে গেল, এবং সে হচ্ছে তোমার এসকাইলাসকে পছন্দ করলো, আমাদের ডায়োনিসিস। ইউরিপিডিস ইজ রিমুভড ফ্রম দ্য এরিনা, এবং ওইখান থেকে ইউরিপিডিসকে রিমুভ করা হলো, নিয়ে যাওয়া হলো, অ্যান্ড প্লুটো ইনভাইটস ডায়োনিসাস এন্ড এসকাইলাস ইনসাইড টু সেলিব্রেট এসকাইলাস ভিক্টরি। এবং প্লুটো কি করলো, ডায়োনিসাস এবং এসকাইলাসকে ইনভাইট করলো, এবং এই ইনভাইটটা করলো এই জন্য যে যাতে করে ভিতরে ইনভাইট করলো যে আসেন আমরা এসকাইলাসের যে ভিক্টরি, এসকাইলাস যেহেতু জিতে গেছে সুতরাং তার ভিক্টরিটা আমরা এনজয় করি বা এটা সেলিব্রেট করি। আফটারওয়ার্ড, পরবর্তীতে হি উইশেস দেম এ সেফ জার্নি ব্যাক অ্যান্ড গো লাক সেভিং এথেন্স, গুড লাক সেভিং এথেন্স। পরবর্তীতে তিনি, অর্থাৎ প্লেটো না, প্লুটো, সে তাদের একটা সেফ জার্নির ব্যাপারে উইশ করলো, এবং বলল যে এথেন্স বাসীর জন্য গুড লাক, এসকাইলাস তুমি ফিরে যাও, সে মারা যাওয়া অবস্থা থেকে সে আবার ঘুরে এথেন্সে আসলো, এবং এথেন্স বাসীকে সেভ করার জন্য বা এথেন্সকে সেভ করার জন্য। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল স্টোরিটা। আমরা এখানে কিছু কি নোট আছে, এই কি নোট গুলো পড়বো, পড়ে আমাদের স্টোরিটা আমরা আমরা আজকে ক্লাসটা ইনফ্যাক্ট শেষ করে দেবো। আজকে ক্লাসটা ছোট হচ্ছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে এই আরো একটা ইয়ে তৈরি রাখতে হতো, যাতে করে এই যে ক্লাসের সাইজটা ছোট হয়ে গেছে, আমি ওইটা পড়ে ফেলতে পারতাম, ওইটার অন্তত ইনিশিয়ালি কিছু পড়ে ফেলতে পারতাম, কিন্তু পিডিএফটা রেডি নাই। ওকে, আমরা এবার কি নোটটা দেখি। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিমস অফ অ্যারিস্টোফেন্স দ্য ফ্রগ, অ্যারিস্টোফেন্সের দ্য ফ্রগ, এই ফ্রগের থিমস গুলো কি কি, আমরা উপরে পড়েছি থিমস, তো এখানে আরেকটু দেখি। There are several important themes in the frogs by Aristophanes. অ্যারিস্টোফেন্সের যে ফ্রগস, এর ভেতরে অনেকগুলি থিম রয়েছে। ইম্পর্টেন্ট থিমস ইনক্লুড আইডেন্টিটি, এ ফোকাস অন ট্র্যাডিশন। ইম্পর্টেন্ট যে থিম গুলো রয়েছে এর ভেতরে রয়েছে আইডেন্টিটি অর্থাৎ পরিচয়, পরিচয়ের যে বিষয় সেটা রয়েছে, এবং ফোকাস অন ট্র্যাডিশন, ট্র্যাডিশনের উপরে ফোকাস দেওয়া, রীতিনীতির উপরে ফোকাস দেওয়া, অতীতের ঐতিহ্যের উপরে ফোকাস দেওয়া। The theme of identity is shown through Dionysus and Xanthias changing clothing. এই যে থিম অফ আইডেন্টিটি, যেটা পরিচয়ের যে বিষয়টা, এটার উপরে এটা দেখানো হয়েছে ডায়োনিসাস এবং জ্যান্থিয়াস যখন তাদের পোশাকটা পরিবর্তন করতেছে সেই সময়টাতে। And the focus on tradition is shown through Dionysus attempts to bring Euripides back to life. এবং এখানে যে ট্র্যাডিশনের উপরে, ইতিহাস ঐতিহ্য বা রীতিনীতির উপরে যে ফোকাস করা হয়েছে, এটা দিয়ে মূলত এটা দেখানো হয়েছে মূলত ডায়োনিসাস যখন তিনি চেষ্টা করতেছেন ইউরিপিডিসকে লাইফে আবার ব্যাক করানোর জন্য, ইউরিপিডিস যে মারা গেছে তাকে সেখান থেকে আবার ব্যাক করানোর জন্য। আচ্ছা, বলবো এরপর হোয়াট কাইন্ড অফ স্যাটায়ার দ্য ফ্রগ ইজ, এই ফ্রগটা কোন ধরনের স্যাটায়ার। দ্য ফ্রগ বাই অ্যারিস্টোফেন্স ইজ পলিটিক্যাল স্যাটায়ার। এই অ্যারিস্টোফেন্সের যে ফ্রগটা, এটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। ইট রিপ্রেজেন্টস দ্য আইডিয়া দ্যাট ডুইং থিংস conservatively the the old way is preferable to progressing or finding a new way of doing things. এটা রিপ্রেজেন্ট করে যে এই রাইটিংটা, যে কনজারভেটিভলি একটু রক্ষণশীল হয়ে অথবা ওল্ড যে পদ্ধতিগুলো রয়েছে জীবনকে বেটার করার, এটা বেশি প্রেফারেবল কোনটার চাইতে, নতুন কোনো জিনিস করার চাইতে।
এটা বলতেছে আর কি এই রাইটিংটা অনুযায়ী। ইন দ্য প্লে দিস ইজ শোন থ্রু ডায়োনিসাস কোয়েস্ট টু ব্রিং ইউরিপিডিস ব্যাক ফ্রম দ্য ডেড। এবং এই প্লেতে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখানো হয়েছে এই ডায়োনিসাস যে সে পুরনো রাইটার ইউরিপিডিস তাকে যে ব্যাক করানোর চেষ্টায় সে ওই প্লুটোর কাছে গেল। তো সেইটার মাধ্যমে মূলত দেখানো হচ্ছে যে মূলত পুরাতনকে আঁকড়ে ধরে রাখা, পুরাতন যেগুলো মরে গেছে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আর এটা পলিটিক্যাল স্যাটায়ার, কারণ এখানে দেখো স্কাইলাস কিন্তু বলতেছে যে আপনারা একটা যোগ্য পলিটিক্যাল লিডার ইলেক্ট করেন, এবং এবং যে নেভি রয়েছে আপনাদের, সেই নেভির বা নৌবাহিনীকে শক্তিশালী করেন। তো এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে যদিও এখানে বলা হচ্ছে যে এথেন্সের রাইটিং এর মান কমে যাচ্ছে, এটা মূলত এথেন্স বা গ্রিসের তোমার শক্তি কমে যাচ্ছে, বা গ্রিস এর মানে গ্রিস আগের মতো সমৃদ্ধশালী হতে পারতেছে না, ভালো হতে পারতেছে না, এটাকে বোঝানো হচ্ছে। তো এটা কেন হচ্ছে, স্কাইলাস বলে দিল যে আপনারা একটা গ্রেট লিডার নির্বাচন করুন, এবং আপনার যে সেনাবাহিনী নৌবাহিনী যা রয়েছে এগুলোকে শক্তিশালী করুন, তাহলে আবার ভালো অবস্থায় ফিরে আসতে পারবেন। হোয়াই ডিড অ্যারিস্টোফেন্স রাইট দ্য ফ্রগ? কেন অ্যারিস্টোফেন্স এটা লিখলেন? অ্যারিস্টোফেন্স রোড দ্য ফ্রগ ইন রেসপন্স টু দ্য ডেথ অফ ইউরিপিডিস। ইউরিপিডিসের মৃত্যুর রেসপন্সে তিনি এটা লিখলেন, হু ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট গ্রিক ট্র্যাজেডিয়ান্স। এবং তিনি ছিলেন গ্রিক ট্র্যাজেডিয়ানসদের মধ্যে একজন। অ্যারিস্টোফেন্স বিলিভড দ্য জনরা অফ ট্র্যাজেডি ওয়াজ নাথিং উইদাউট ইউরিপিডিস কন্ট্রিবিউশন। অ্যারিস্টোফেন্স বিশ্বাস করেন যে ট্র্যাজেডির যে জনরা, এটা এত ইমপ্রুভ হতো না এই ইউরিপিডিসের কন্ট্রিবিউশন ছাড়া। ওকে, আমাকে বলতেছে এইটার সামারিটা আরেকবার বলার জন্য। সামারিটা আমরা বলতেছি। দেখো, দুইটা গ্রেট রাইটার, একটা হচ্ছে স্কাইলাস এবং একটা হচ্ছে ইউরিপিডিস। তো ইউরিপিডিস মারা গেল, স্কাইলাস আগেই মারা গেছে। সে স্কাইলাস আগেই মারা গিয়ে সে মনে করো মৃত্যুপুরীতে চলে গেছে। তো এরপরে ইউরিপিডিস যখন মারা যায়, তখন এথেন্সে একটা শূন্যতা তৈরি হয়, আর ওরকম কোয়ালিটিফুল রাইটার নাই। হ্যাঁ, তো কোয়ালিটিফুল যেহেতু রাইটার নাই, এথেন্সের যে রাইটাররা যা কিছু লিখতেছে এগুলো কোয়ালিটি ভালো হচ্ছে না, তখন গড ডায়োনিসাস সে ভাবলো যে না, আমাদেরকে ওই ইউরিপিডিসকে আবার ফিরিয়ে আনতে হবে। তো ইউরিপিডিসকে ফিরিয়ে আনতে হবে, মানে আবার জীবনে তাকে তাকে আবার, সে যে মারা গেছে তাকে আবার লাইফে ফিরিয়ে আনতে হবে। তো এটা এটা ফিরিয়ে আনতে হলে কোথায় যাইতে হবে? মানে মৃতদের আত্মা যেখানে থাকে সেখানে যায়, ওই মৃতদের আত্মা ওখানে যে ওখানকার যে গড রয়েছে তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসতে হবে, ব্যাক করে নিয়ে আসতে হবে। তো ডায়োনিসাস নিজেও যেহেতু গড, সুতরাং সে ওইখানে যেতে পারবে, যাবে, সিদ্ধান্ত নিল। তো ডায়োনিসাস এবং তার স্লেভ জ্যান্থিয়াস তারা মূলত ওই হেরাক্লেসের বাড়ি, ডায়োনিসাসের ভাই, তার সৎ ভাই, তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কারণ হচ্ছে যে এই সৎ ভাই কিছুদিন আগেই পাতালপুরীতে গিয়েছিল সেজন্য। এবং জ্যান্থিয়াস সে হচ্ছে ডায়োনিসাসের স্লেভ ছিল, সে তার সাথে হচ্ছে একটা ডাঙ্কি, গাধা টাধা টাইপের আর কি, এর উপরে করে লাগেজ পরিবহন করতেছে। এবং ডায়োনিসাস যখন যাচ্ছিল তখন সে যাওয়ার সময় সে এই হেরাক্লেসের পোশাকটা পরেছিল। হেরাক্লেসের পোশাকটা ছিল হচ্ছে তোমার সিংহের চামড়া দিয়ে তৈরি, এবং তার সাথে দড়ি দিয়ে, মানে যেরকমটা হয় আর কি পোশাক, আগেকার ওই 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 আমলের পোশাক, আজ থেকে 2500-2800 বছর আগের পোশাক আর কি, যেমন ছিল তেমন। ডায়োনিসাস এখানে ল্যামেন্ট করতেছিলেন, তিনি কষ্ট পাচ্ছিলেন এটা ভেবে যে এথেন্সের ড্রামাগুলোর কোয়ালিটি আর আগের মতো নাই। বিশেষ করে স্কাইলাস এবং ইউরিপিডিস মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে গেছে। নিউ জেনারেশনের যে রাইটাররা এরা অত ভালো লিখতে পারতেছে না, এবং সেজন্য সে জান্থিয়াসকে সহকারে সে পাতালপুরীতে রওনা দিয়েছে যে ইউরিপিডিসকে সে ফিরিয়ে নিয়ে আসবে। এবং এর জন্য তারা শুরুতে হেরাক্লেসের বাড়িতে গেল, কারণ আহ, আমাদের ডায়োনিসিস সে ভাবতেছিল যে হেরাক্লিস যেহেতু সম্প্রতি তোমার গিয়েছিল এখানে, তার কাছ থেকে একটা হেল্প পাবে, বা সেখান থেকে একটা ডিরেকশন পাবে যে কিভাবে যাইতে হবে, কোন দিক দিয়ে যাইতে হবে। এটা এই যে এটাই বলতেছে যে ডিরেকশনের জন্য সে হেরাক্লেসের বাড়িতে গেল। ডায়োনিসাস এবং জান্থিয়াস তারা হেরাক্লেসের বাড়িতে এসে পৌঁছালো। হেরাক্লেস তখন খুবই মজা পেল ডায়োনিসাসকে তার নিজের ছদ্মবেশ ধারণ করার জন্য। মানে ডায়োনিসাস তার বড় ভাই বা যেটাই হোক, সে হেরাক্লেসের ছদ্মবেশ ধারণ করেছে। তাকে দেখে মনে হচ্ছে মানে এই জায়গায় যখন তারা সামনাসামনি হয়েছে যেন দুইটা হেরাক্লেস।
এবং সে এত হাসি পাচ্ছিল যে সে হাসতে হাসতে ফ্লোরে লুটায় পড়তেছিল। যাই হোক, সে একটা সময় নিজেকে সামলায় নেয় এবং ডায়োনিসাস ডিরেকশন চায় এই হেডসে যাওয়ার জন্য। হেডস হচ্ছে ওই পাতালপুরি আর কি। ডায়োনিসাস এবং জান্থিয়াস তারপরে তারা তাদের ডিরেকশন হেরাক্লিসের কাছ থেকে নিয়ে মানে রাস্তা সম্পর্কে সবকিছু জেনে নিয়ে তারা এবার রওনা দিল। ডায়োনিসাস এবং জান্থিয়াস তারা একটা বড় লেকের সামনে এসে পৌঁছালো এবং এখানে হেরাক্লেস আগেই বলেছিল যে ওখানে গেলে তোমরা একটা ফেরিম্যান পাবে, তার নাম হচ্ছে শ্যারন। একটা বোট নিয়ে আছে, সে তোমাদেরকে ওই লেকটা পার করে দিবা। শ্যারন এখানে এসে আসার পরে শ্যারন ওখানে ডায়োনিসাসকে শুধুমাত্র ওই ইয়ের উপরে নিল, ফেরিতে পার করাবে, এবং জ্যান্থিয়াসকে সে এখানে নিতে চাইলো না এবং বলল যে এখানে কোনো স্লেভকে নেওয়া যাবে না। জ্যান্থিয়াস এবং হি সেইস জ্যান্থিয়াস ক্যান মিট দেম নিয়ার দ্য ওয়েথারিং স্টোন। এবং জ্যান্থিয়াসকে বলা হলো যে জ্যান্থিয়াস, তোমার সাথে আমাদের মিট হবে সামনে পাহাড়ের বা পাথরের যে বড় একটা ইয়ে রয়েছে ওটার পাশে দেখা হবে। জ্যান্থিয়াসের ইচ্ছা করলো না ওখান থেকে চলে যেতে, তারপরে সে ডিসঅ্যাপিয়ার হলো, অন্ধকারের ভেতরে সে যেন হারিয়ে গেল। শ্যারন মেক্স ডায়োনিসাস নাও দা ফেরি। শ্যারন ডায়োনিসাসকে নিয়ে সে ফেরি করে পার হচ্ছিল এবং পার হওয়ার সময় আমাদের এই ডায়োনিসাসকেই মূলত দাঁড়টা দেওয়া হলো যাতে করে সে দাঁড়টা ধরে থাকে এবং ঠিকঠাক যায়। ডায়োনিসাস সে শুরুতে পারতেছিল না, বাট একটা সময় সে রিদমটা ফিরে পেল এবং ওই যখন সে যাচ্ছিল লেকটা পার হচ্ছিল তখন সেই সময় লেকের ভিতরে কিছু ফ্রগ, যে ফ্রগ গুলো মূলত কোরাস আর কি, একদল ফ্রগ, তারা হচ্ছে গান গাচ্ছিল। তারা তাদের কোরাল যে সং, সেই সং গুলো গাচ্ছিল আর কি, এবং নাটক সম্পর্কে অনেক ইনফরমেশন দিচ্ছিল। এদের গানের চোটে আর কি, আমরা হয় না যে ব্যাঙ খুব বেশি ডাকলে বিরক্ত লাগে, শীতকালে কি হয়, বর্ষাকাল যখন শুরু হচ্ছে, প্রথম দিকে বৃষ্টি হচ্ছে, তখন অনেক বড় বড় ব্যাঙরা ডাকাডাকি করে না আশেপাশে সন্ধ্যাবেলা। তো বলতেছে যে এরকম এই ক্রকিং মানে ব্যাঙের যে ডাক, সেই ডাকে আমাদের ডায়োনিসাস সে বিরক্ত প্রকাশ করলো এবং সে ফ্রগদের সাথে আর্গু করা শুরু করে দিল এবং এমনকি এই ডাকাডাকির যে কম্পিটিশন, সে কম্পিটিশন করতে শুরু করে দিল, ডাকাডাকি এবং গান গাওয়ার যে বিষয়টা। এবং এটা করতে করতে একটা সময় ফেরি তোমার পৌঁছে গেল হচ্ছে লেকের ওই পাশে। ডায়োনিসাস এবার শ্যারনকে পে করলো এবং সে স্টেপ ব্যাক অনটু ল্যান্ড এবং উপরের দিকে উঠে গেল, বা মানে কিনারা থেকে সে উপর দিকে উঠে গেল এবং গিয়ে সে জ্যান্থিয়াসের সাথে দেখা করলো। মানে জ্যান্থিয়াস আর কি ওখানে পৌঁছে গেছে। ডায়োনিসাস এবং জ্যান্থিয়াস তারা তাদের জার্নি কন্টিনিউ করলো এবং এটা এই জায়গাটাতে ছিল খুবই অন্ধকার, খুবই ভুতুড়ে একটা পরিবেশ এবং আমাদের ডায়োনিসাস সে ভয় পাচ্ছিল। হ্যাঁ, কাওয়ার্ডলি ফাইন্ড, মানে সে তার গায়ে কাদো মেখে নিচ্ছিল, মাটি মেখে নিচ্ছিল। হঠাৎ করে তারা একটা ফ্লুট প্লেয়িং শুনলো, একটা বাঁশি বাজতেছে দূরেই কোনো এক জায়গায়, এবং এই বাঁশিটা যেন ধীরে ধীরে তাদের দিকে আগায় আসতেছে। এরকম জ্যান্থিয়াস রিকগনাইজ করলো যে এইটা আসলে ইনিশিয়েটস হেরাক্লেস। এটা আসলে হেরাক্লেস বলেছিল যে এরকমের বাঁশি শোনা যাবে এবং এইটা মূলত এদের সাথে দেখা করতে হবে এবং এরাই হচ্ছে প্লুটোর প্যালেসের ডিরেকশন দিয়ে দিবে, রাস্তা দেখাই দিবে। ডায়োনিসাস এবং জ্যান্থিয়াস তারা নিজেদেরকে লুকিয়ে রাখলো। ইনিশিয়েটসরা যখন এসে এখানে গান গাইতে থাকলো, ডান্স করতে থাকলো এবং তারা তাদের স্যাক্রিফিশিয়াল মিল, যেটা হুম, উৎসর্গ করার জন্য যে খাবার বা আমরা যেটাকে বলি ভোগ দেয়া, তো ওই ভোগ দেওয়ার তারা ব্যবস্থা করছিল। আচ্ছা, ইনিশিয়েট মানে শুরু করা, এই ইনিশিয়েট এখানে আলাদা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের অন্য কোনো নাম আছে নাকি দেখি তো। সূচনা করাই তো বলতেছে। আচ্ছা, এই ইনিশিয়েট এখানে ক্যারেক্টার আর কি। ইনিশিয়েটস মানে একদল ক্যারেক্টার, কোরাসদের মতো। তো বলা হচ্ছে ইনিশিয়েটস কোরাস। আচ্ছা, ওখানে ফ্রগ কোরাস, এখানে ইনিশিয়েটস কোরাস, হ্যাঁ এটাও কোরাস। তারা মূলত অ্যাড্রেস করলো অডিয়েন্সকে। তারপরে এখানে কন্ডেম দ্য ইনিশিয়েটেড, তারা হচ্ছে এই যে করাপশন, তারপরে কনভেনশন অফ ট্র্যাজেডির যে রীতিনীতি, মোরালিটির ব্যাপারে যে কথাবার্তা, এগুলো নিয়ে তারা কথাবার্তা বলতেছিল, মানে দেশের পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়ে। ডায়োনিসাস এবং জ্যান্থিয়াস এবার হঠাৎ করে অন্ধকার থেকে তারা বের হয়ে আসলো এবং এসে ইনিশিয়েটসদের কাছে এই প্লুটোর রাজপ্রাসাদে যাওয়ার
ডিরেকশন চাইলো, এবং লাকিলি এটা বেশি দূরে ছিল না, খুব কাছেই ওই জায়গা থেকে। ডায়োনিসাস এবং জ্যান্থিয়াস তারা প্লুটোর প্যালেসে পৌঁছালো, এবং সেখানে গিয়ে তারা এইকাস নামক একটা ভীতিকর ডোর কিপারের সাথে তাদের দেখা হলো। সে হচ্ছে হেডসের দারোয়ান। সে তারা তারা দুজন গিয়ে তার সাথে গ্রিট করলো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এরকম টাইপের আর কি, গুড আফটারনুন এই টাইপের। এই কাজ এবার ডায়োনিসাসকে চিনতে ভুল করলো, এবং সে হেরাক্লেস মনে করলো, কারণ হেরাক্লেস তো হেরাক্লেসের ছদ্মবেশে আছে, সেই জন্য হেরাক্লেসের মতো পোশাক পরে আছে সেই জন্য। এবং এই কাজ খুবই বিরক্ত হয়ে গেল, কারণ এই হেরাক্লেস এসে এই মূলত মানে সে আসলে এই ডায়োনিসাসকে, হেরাক্লেস রূপী ডায়োনিসাসকে সে ইয়ে করবে, টর্চার করবে, তাকে পানিশমেন্ট দিবে। কারণ হেরাক্লেস যাওয়ার সময় এই সার্বিরাস নামে একজনকে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, সুতরাং এইটার জন্য শাস্তি তাকে দিবে। যখন এই কাজ গোজ ব্যাক ভেতরের দিকে প্রবেশ করলো, এই মনস্টার, তারপরে টর্চারের জন্য বিভিন্ন ডিভাইস, এগুলোকে যখন নিয়ে আসার জন্য সে ভেতরে প্রবেশ করলো, তখন ডায়োনিসাস তো ভয় পেয়ে গেছে। এবার ডায়োনিসাস বলল জ্যান্থিয়াসকে, যাই তুই আমার পোশাক পর, আমি তোর পোশাক পরি। জ্যান্থিয়াস যেহেতু তার স্লেভ, শাস্তি টাস্তি যা কিছু আসুক তার উপরেই তো আসবে, তো এই জন্য সে ওইটা মেনে নিল, তার না মেনে তো উপায় নাই। তো আর তাছাড়াও জ্যান্থিয়াস একটু সাহসী ছিল, ডায়োনিসাসের মতো এত ভয় মানে ভীতু ছিল না। তো জ্যান্থিয়াস সে কি করলো তাই করলো। কিন্তু দেখা গেল যে নেক্সট টাইমে দরজা আবার খোলা হলো, এবং দেখা গেল যে এখানে এই কাজ না এসে এই পার্সপন্স মেইড, পার্সপন্স মেইড নামে মানে এই একটা মহিলা আসলো আর কি। এবং সে এসে হ্যাপিলি গ্রিট করলো জ্যান্থিয়াসকেই হেরাক্লেস ভেবে, এবং অ্যানাউন্স করলো, পার্সপন্স বলল যে আপনাদের জন্য একটা ভালো খাবার দাবারের আয়োজন করা হচ্ছে হেরাক্লেসের সম্মানে, হেরাক্লেস যেহেতু এসেছে সেজন্য। এবার এই মেয়েটা যখন চলে গেল, তখন ডায়োনিসাস তো মাথা গরম, হ্যাঁ, আমাকে না ভেবে এই জ্যান্থিয়াসকে সে হেরাক্লেস ভেবে তাকে অনার করতেছে, আর আমাকে তার স্লেভ ভাবতেছে, তাহলে তো হবে না। তো বললো যে এই জ্যান্থিয়াসকে বললো যে আচ্ছা আমরা পোশাকটা আবার চেঞ্জ করি। তারা আবার পোশাকটা চেঞ্জ করলো, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ফানি বিষয় আর কি। মজার ব্যাপার হচ্ছে ডায়োনিসাস এবার যখন পোশাকটা চেঞ্জ করলো, তখন ওই এই কাজ সে আবার ফিরে আসলো, ফিরে এসে মানে তাকে শাস্তি দেওয়ার জন্য। জ্যান্থিয়াস এবার হেরাক্লেস অফার্স হিজ স্লেভস ডায়োনিসাস, জ্যান্থিয়াস যে কিনা হেরাক্লেসের পোশাকে রয়েছে, সে বলল যে এই যে আমার স্লেভ অর্থাৎ ডায়োনিসাস, ফর এই কাজ টু টর্চার ইনস্টেড, বলতেছে আচ্ছা তুমি, আমি তো হেরাক্লেস, আমাকে মানে জ্যান্থিয়াস বলতেছে, আমি তো তার পোশাকে আছি, মানে ওই পোশাকে যেহেতু আছে, তো আমি না, তুমি এই টর্চারটা আমার যে স্লেভ তার উপরে করো। তো তার স্লেভকে ডায়োনিসাস যেহেতু পোশাক এখনো পরিবর্তন করতেই পারেনি, তো ডায়োনিসাসের উপরে তখন হচ্ছে তোমার টর্চার করবে, এরকম একটা অবস্থা। প্যানিক ডায়োনিসাস কামস ক্লিন অ্যাবাউট হিজ ট্রু আইডেন্টিটি, ঠিক এই সময়টাতে ভয় পেয়ে ডায়োনিসাস তার সত্যিকারের যে পরিচয় সেটা দিল। কিন্তু বাট নট বিফোর এইকাস ইনসিস্ট অন ফ্লগিং জ্যান্থিয়াস। কিন্তু এখানে আমাদের যে বাট নট বিফোর এইকাস ইনসিস্টিং অন ফ্লগিং জ্যান্থিয়াস, জ্যান্থিয়াসের পিঠে চাবুক মারা, ফ্লগিং মানে চাবুক মারা, চাবুক মারার আগে সে এটা করেনি। ডায়োনিসাস টু ডিটারমাইন এগেইন ইন ইজ টেলিং দ্য ট্রুথ। ডায়োনিসাস এবার বলতেছে না তুমি ইয়ে করো না, আমি সত্যি বলতেছি যে আমরা হচ্ছে, আমি হচ্ছে ডায়োনিসাস, হুইভার ইজ রিয়েলি এ গড, এবং বললো যে আমি আসলে একজন গড, উডন্ট ফিল এনি পেইন ফ্রম দ্য ফ্লগিং। এবং ওই ফ্লগিং এর কারণে চাবুক যে আঘাত করলো জ্যান্থিয়াস ভেবে ডায়োনিসাসকে, সেটাতে কোনো ব্যথা পেল না, কারণ সে যেহেতু গড সেজন্য। মানে এই কাজ আর ওই কোনো ইয়ে শুনে নাই, সে চাবুক মারা শুরু করেছে। যেহেতু এই যে জ্যান্থিয়াস যে কিনা হেরাক্লেসের পোশাকে আছে, সে যেহেতু বলেছে যে তুমি আমাকে না মেরে আমার স্লেভ কে মারো, তো তার স্লেভ হচ্ছে ডায়োনিসাস, ডায়োনিসাস তো ওইভাবে আছে, মানে একটু রিভার্স করে নিয়েছে পোশাকগুলো। তো এবার এই কাজ আর কোনো কিছু না শুনে এখানে ভয় পেয়ে ডায়োনিসাস বললো যে আমি ডায়োনিসাস, আমি গড। কিন্তু সে এই কাজ আর মানতেছে না, এই কাজ তখন বেত্রাঘাত শুরু করে দিয়েছে জ্যান্থিয়াসের উপরে, মানে ডায়োনিসাসের উপরে, যে কিনা জ্যান্থিয়াসের পোশাক পরে আছে। তো পরবর্তীতে সে আরো ডিটারমাইন করলো যে না, আমি আসলেই সত্যিই গড। এবং এই যে ফ্লগিংটা করা হলো, যে বেত্রাঘাত যেটা করা হলো, চাবুক চাবুক দিয়ে আঘাত করা হলো, সেটাতে সে কোনো ব্যথা পেল না, কারণ ওই যে সে গড সেজন্য।
যাই হোক, unable to determine whether Xanthias and God এই এই যে আমাদের যে এই কাজ সে আসলে বুঝতে পারতেছিল না যে Xanthias বা কোনটা বা Dionysus কোনটা সেটা বুঝতে না পেরে সে কি করলো? সে তার মাস্টার কাছে গেল। তার মাস্টার হচ্ছে ওই যে গড প্লুটো, যে ডায়োনিসাসকে তোমার ভেরিফাই করার জন্য। এবং দ্য অ্যাকশন পিকস আপ আফটার প্লুটো, এবং এইটার ভেরিফাই করলো হচ্ছে প্লুটো যে হ্যাঁ ডায়োনিসাস, সে হচ্ছে আসলে আইডেন্টিফাই করলো ডায়োনিসাসকে এবং সে যে গড সেটা সে জানালো। যাক, জ্যান্থিয়াস এবং প্লুটো তারা হচ্ছে স্লেভস আর ডুইং চোরস, তারা এবার এখানে মূলত সে মজা করার কাজটা করতে থাকলো। দে বন্ড ওভার দেয়ার শেয়ার্ড লাভ অফ কমপ্লেনিং অ্যাবাউট and spreading rumors about their masters. তারা আর কি তারা তাদের ব্যাপারে মানে এখানে এক কথা তারা কথাবার্তা বলতে থাকলো, গল্পগুজব করতে থাকলো। জ্যান্থিয়াস এই সময়টাতে ভেতরে অনেক চিৎকার চেঁচামেচি শুনলো। প্লুটোর যে স্লেভ সে এসে এক্সপ্লেইন করলো যে আহ পোয়েট মানে পোয়েট এসকাইলাস এখানে রয়েছে, ইউরিপিডিস সে রিসেন্টলি এসেছে, এবং এইখানে আপনি যে ইউরিপিডিসকে নিতে এসেছেন, এখানে ইউরিপিডিসকে না নিয়ে এসকাইলাসকে নিতে পারেন। এসকাইলাস এখানে আরো ভালো, এখানে অনেক সম্মানের চেয়ারে সে আছে, অনেক দিন ধরে আছে, এটা সে জানালো আর কি। এরপরে এসকাইলাস যেহেতু অনেক দিন ধরে এই চেয়ারে আছে এবং ইউরিপিডিস নতুন করে এসেছে, সুতরাং এসকাইলাস এখানে একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেল যে মানে কে ওই চেয়ারের দাবিদার। তো এই অবস্থায় আবার এদিকে আমাদের ডায়োনিসাসও গেছে, এখানে ইউরিপিডিসকে নিবে না এসকাইলাসকে নিবে, এরকম একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, সেও ডিসিশন নিতে পারতেছে না। তখন প্লুটো বললো যে আচ্ছা আমরা একটা কম্পিটিশন করি, যে কে বেশি ভালো, কার কবিতার বা কার রাইটিং এর ওজন বেশি। তখন সে এই প্রতিযোগিতার আয়োজন করলো, প্রতিযোগিতার আয়োজন করে সে তোমার উম ওই আয়োজনের কবিতাগুলোর ওজন মাপার জন্য সে কিছু ডিভাইস আনলো আর কি, স্কেল বা দাঁড়িপাল্লা এগুলো নিয়ে আসলো, এবং বলা হলো যে প্রতিযোগিতা শুরু, আপনারা আরো অনেক লোকজন এখানে নিয়ে আসা হলো, এবং বলা হলো যে আপনারা আপনাদের যে বেস্ট বেস্ট রাইটিং সেগুলো থেকে কোট করেন, আর আপনারা আপনাদের রাইটিং সম্পর্কে বলেন। তো শুরুতে আমাদের ইউরিপিডিস বলল যে আমার যে রাইটিং সেই রাইটিং গুলো আমি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সাধারণ মানুষ বুঝতে পারে। অন্যদিকে এসকাইলাস বলল যে আমার রাইটিং গুলো অনেক স্টাইল, মানে অনেক আমার গ্র্যান্ড স্টাইল ইউজ করি, এলিভেটেড স্টাইল ইউজ করি, এবং ক্যারেক্টারাইজেশন গুলো অনেক ভালো হয়। অন্যদিকে ইউরিপিডিস আবার বললো যে আমার রাইটিং সুপিরিয়র কারণ এগুলো লজিক্যাল, হ্যাঁ, আর এসকাইলাসের রাইটিং গুলো অতটা লজিক্যাল না, এটা বললো। এবং একটা পর্যায়ে গিয়ে আহ, তারা হচ্ছে ক্রিটিসাইজ করা শুরু করলো একজন আরেকজনের ব্যাপারে, যেমন এসকাইলাস বলতেছিল যে ইউরিপিডিসের রাইটিং গুলো অনেক প্রেডিক্টেবল, আগে থেকেই বোঝা যায় যে সামনে কি হচ্ছে, বাংলা সিনেমা টাইপের। অন্যদিকে ইউরিপিডিস বলল যে এসকাইলাসের সংস রাইটিং গুলো খুবই বোরিং। এই কন্টেস্ট জুড়ে আমাদের ডায়োনিসাস সে জাজ ছিল এবং মডারেটর ছিল, সে সবকিছু ঠিক দেখতেছিল, এবং যখন তারা খুব তর্কাতর্কি করতে শুরু করে দিচ্ছিল তখন সে তাদেরকে জাজ হিসেবে আর কি তাদেরকে মিটিগেট করতেছিল আর কি, তাদের যে টেম্পারটা চড়া হয়ে যাচ্ছে এখানে তাদেরকে শান্ত করতেছিল। সব শেষে প্লুটো সে অর্ডার করলো যে একটা কাজ করেন, আপনারা আপনাদের বেস্ট যে রাইটিং গুলো সেগুলো রিসাইট করা শুরু করেন, এবং রিসাইট করার সময় আপনাদের যে হাতটা সেটা স্কেলের উপরে রাখেন। যার পোয়েট্রিটা বেশি ওজন হবে তাকে আমরা পিক করব, বেস্ট বলবো আর কি। তো তারা এই জিনিসটা দুইবার করলো, কিন্তু তখনও মানে দুইবার করলো এবং দুইবারই স্কাইলাসের যে রাইটিংটা বা স্কাইলাসের যে কবিতাগুলো সেগুলোর ওজন বাড়লো আর কি, দাঁড়িপাল্লা তার দিকেই ঝুঁকে পড়লো। কিন্তু ডায়োনিসাস তখনও ডিসিশন নিতে পারতেছে না। এখানে ডিসিশন নিতে পারতেছে না, এখানে একটা কারণ হচ্ছে সে তো মনে মনে ওই ইউরিপিডিসকে নিবে বলেই আসছে, তাই না? তো এখন এখানে বলা হচ্ছে যে ডায়োনিসাস স্কাইলাসকে নেওয়ার জন্য। তো এই ব্যাপারে মানে তারা একটা পক্ষপাত, একটা বায়াসড মুডে আছেন, তিনি পক্ষপাত দুষ্ট আর কি অবস্থায় তিনি রয়েছেন, ইউরিপিডিসের পক্ষে তিনি অনেকটা এরকম। কিন্তু আবার দেখতেছেন যে স্কাইলাস হচ্ছে তোমার জিতে যাচ্ছে, তো তখন তিনি একটা কনফিউশনে পড়ে যাচ্ছেন যে কাকে নিবেন। ফাইনালি আমাদের মানে আমাদের এই ডায়োনিসাস বললো যে একটা কাজ করো, তোমরা আমাকে আমার এথেন্সের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এথেন্সবাসী বা এথেন্সের যে রাইটার তাদের কোয়ালিটি কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে অ্যাডভাইস দাও, যার অ্যাডভাইস বেটার হবে তাকে আমি পিক করবো। ইউরিপিডিস খুব কম্পেলিং একটা অফার দিল, কিন্তু অফারটা অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না অ্যান্সারটা খুব একটা ভালো হয়নি, মানে
খুবই জটিল টাইপের এরকম দুর্বোধ্য। এবং তারা একটা কথা বলতেছিল যে এথেন্সবাসীর সবকিছুকে কোশ্চেন করা উচিত এবং কোনো কিছুকে বিশ্বাস করা উচিত না। মানে এই সত্যটা হচ্ছে এমন যে আমরা যদি কোশ্চেন না করি তাহলে কিন্তু অ্যান্সার আসবে না, তাই না? যেমন ধরো তোমার সামনে একটা জিনিস রাখা হলো, অদ্ভুত জিনিস, আর তোমার মনে যদি এই জিনিসটা কি, এই প্রশ্নটা যদি না আসে, তাহলে তোমার ওইটা নিয়ে আসলে তুমি জানতে পারবা না। তো ব্যাপারটা এটাই, আমাদের ইউরিপিডিস একটা কম্পেলিং অফার দিল যে প্রত্যেকটা জিনিসকে কোশ্চেন করতে হবে এবং কোনো জিনিসকে পুরোপুরি না জেনে বিশ্বাস করা যাবে না, এইটার পরামর্শ সে দিল। কিন্তু এটা এমন ভাবে দিল যে আমাদের ডায়োনিসাস তিনি আশ্বস্ত হতে পারলেন না, এটা তার কাছে ভেগ মনে হলো। অন্যদিকে এসকাইলাস বলল যে আপনারা আপনাদের জন্য একটা বেটার লিডার ইলেক্ট করেন, শুড ইলেক্ট আ বেটার লিডার, অধিকতর ভালো লিডার ইলেক্ট করতে হবে এবং আপনাদের যে নেভির যে বাহিনীটা রয়েছে সেটাকে আরো অনেক ইমপ্রুভ করেন, সেটার উন্নতি করেন আর কি, স্ট্রেংথেন করেন, শক্তিশালী করেন। এর পরেও ডায়োনিসাস সে কনফ্লিক্টেড অবস্থায় ছিল, সে তখনও যেন বিশ্বাস করতে পারতেছে না এবং আলটিমেটলি সে বলল যে আমার মন যাকে চাইবে তাকেই নিব। এবং ইভেনচুয়ালি যেটা হলো, তার মন এই এসকাইলাসের প্রতি আর কি ঝুঁকে গেল, সে এসকাইলাসকেই তার ভালো লেগে গেল এবং এতে করে ইউরিপিডিস একটু মন খারাপও করলো, শ্যাগ্রিন আর কি। ইউরিপিডিস তারপরে এখান থেকে চলে গেল, তাকে এখান থেকে রিমুভ করা হলো, মানে পাঠিয়ে দেওয়া হলো, কম্পিটিশন শেষ। প্লুটো এবার ডায়োনিসাস এবং এসকাইলাসকে ইনভাইট করলো যে আপনারা ভেতরে আসেন, এবং এসকাইলাসের যে ভিক্টরি সেটা তারা উদযাপন করতে থাকলো। এবং এরপরে সে উইশ করলো যে যাতে করে এসকাইলাস এবং ডায়োনিসাসের যে জার্নিটা সেটা যেন সেফ হয় এবং এথেন্সবাসীর যেন ভালো হয়, এই বলে আর কি ডায়োনিসাস এসকাইলাসকে নিয়ে আসলে আসলেন। তো এই হচ্ছে টোটাল স্টোরিটা। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাসটা ছোট হতো, এখন ভালো হলো তাই না, পুরো কাহিনীটা বলাতে। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। এটা স্টোরিটা সহজ, কিন্তু প্রশ্ন যখন লিখতে যাবো তখন কিন্তু একটু কঠিন কঠিন লাগবে সবকিছুতেই। স্যার, ক্লাসিক ট্রান্সলেশনে যত নাম, যত ক্যারেক্টার, যত কাহিনী, এ তো সব একসাথে গুলাই গুলাই যাবে না একদম। এটাই তো হয়, মানে গুলাই যায়, এটা একটা সমস্যা। তবে এগুলো ঠিক হয়ে যাবে, পরীক্ষা আসতে আসতে আরো অনেকবার পড়া হবে, ততদিনে দেখবে যে ঠিক হয়ে গেছে। আর আরেকটা জিনিস, যে জায়গাটা বারবার গুলায় যাবে সেই জিনিসটাতে একটু বেশি সময় দিবা, তাহলেই হবে। ক্যারেক্টার গুলো দরকার ভিজুয়ালাইজ করবা, একটা চার্ট করে তোমার টেবিলের পাশের ওয়ালের সাথে পিন আপ করে রেখে দিবা, আঠা দিয়ে লাগাবা অথবা ওই পিন পয়েন্ট করে রেখে দিবা আর কি। স্যাটায়ার গুলো, এগুলো প্রশ্ন পড়তে গেলে আমরা বুঝতে পারবো। এখানে এই যে, যেহেতু ইউরিপিডিস তিনি এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার আর কি এর ভেতরে রয়েছে, মানে ওই দেশের রাজনীতিকে স্যাটায়ার করতেছেন এই রাইটিংটার মাধ্যমে। এই রাইটিংটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে তিনি ইউরিপিডিসকে নিতে আসছেন ঠিক না, গ্রেট পলিটিক্যাল লিডারকে নিতে আসছেন। তিনি যেহেতু রাইটার, তিনি এখানে একটা মানে ইউরিপিডিসকে একটা মেটাফরিক হিসাবে ইউজ করেছেন যে তার দেশের মানে সরকার ব্যবস্থা ভালো না বা এই টাইপের। তো নতুন একটা লোক দরকার যার দেশের অবস্থাটাকে ভালো করবে। তো এই লোকটাকে কাকে নিবে, যে একজন লিডারকে, সেই লিডারকে স্কাইলার, ইউরিপিডিস। তো ইউরিপিডিস একজন রাইটারকে নিতে যাচ্ছে, আসলে রাইটার না, তিনি মূলত একজন নেতাকে নিতে যাচ্ছেন। এবং এই ইউরিপিডিস সে তোমার ভার্বালি, মানে লিটারেল যে পরামর্শ সেটাই দিয়েছিল যে প্রত্যেকটা জিনিসকে কোশ্চেন করতে হবে। কিন্তু আমাদের স্কাইলাস কি বলেছিল, যে আপনারা গ্রেট লিডার ইলেক্ট করেন এবং নেভিকে শক্তিশালী করেন, এবং এইটা মিলে গিয়েছিল। এই একটা বাক্য থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে মূলত এই রাইটিংটা তোমার পলিটিক্যাল একটা রাইটিং। যেমন ওই যে তোমরা গালিভার্স ট্রাভেলস পড়েছিলে থার্ড ইয়ারে, ওখানে পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে না? পলিটিক্যাল স্যাটায়ার কি, যেমন ওই যে ধরো উম এটা ওই কোন, যে হাই হিল আর লো হিলদের হ্যাঁ, মধ্যে হাই হিল লো হিল, তারপরে লিলিপুট, তারপরে আরেকটা ইয়ে ছিল ওদের নাম কি, আহ, বেলেফি হ্যাঁ ব্লেফুস্কু,
ওদের ভেতরে ওই যে তোমার ওই তৎকালীন যে সরকার, মানে তৎকালীন যে দুইটা দল ছিল, টরি অ্যান্ড হুইগ, তাদেরকে ক্রিটিসাইজ করতেছিল ওগুলো দিয়ে। তো একেবারে ডিরেক্টর ওইভাবে বলবে না, একটু অল্প একটু ঘটনা দেখে আমাদের বুঝে ফেলতে হবে যে ও আচ্ছা এটা পলিটিক্যালি, এরকমটা আর কি। আর ওইটা প্রশ্ন পড়লে আমরা আরো ভালো বুঝতে পারবো। দ্য টাইটেল দ্য ফ্রগ কেন দেওয়া হলো বুঝলাম না। এটা হচ্ছে ওই নাম দেওয়া হয়েছে কোরাসদের নাম অনুসারে। মানে এটা যেহেতু একটা তোমার স্যাটায়ার, এখানে অনেক কিছুই তোমার একেবারে হুবহু এইভাবে মিলবে না। এখানে ফ্রগ নাম দেওয়া হয়েছে তোমার, এটা আমরা টাইটেল কেন দেওয়া হলো এগুলো আমরা টাইটেলের জাস্টিফিকেশনে যখন করব, প্রশ্ন যখন পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো আর কি। এর আগে বোঝা মুশকিল, কারণ আমরা তো এখন স্টোরি পড়তেছি। ধরো স্টোরি তো অত বড় গল্প পড়া যাবে না, তার জন্য সামারি টাইপের এগুলো পড়তেছি। আর যখন প্রশ্ন পড়বো তখন এগুলো আরো ক্লিয়ার হবো আমরা। তবে এটা ঠিক যে এখানে ফ্রগ কেন বলা হলো, ফ্রগ দিয়ে আসলে ওই যে কোরাস দের উদ্দেশ্যে, তারপরে এখানে আমরা ইনিশিয়েটস নামে একটা কোরাস পাবো, দুই ধরনের কোরাস রয়েছে এখানে, ফ্রগ নাম দেওয়া হয়েছে। এটা জাস্ট একটা ফানি, এটা এটা টাইপ এক ধরনের কমেডিও। দেখো এই যে এখানে বলতেছে, তো কমেডি করার জন্যই মূলত এখানে ফ্রগ নামটা দেওয়া হয়েছে, বা ফ্রগের একটা ইয়ে হয়ে দেওয়া হয়ে থাকতে পারে আর কি। ইভেন ফ্রগের সাথে ডায়োনিসাস সে কি করতেছে, এখানে কমেডির বেশ কয়েকটা এলিমেন্ট রয়েছে। দেখো ফ্রগের সাথে ডায়োনিসাস ইয়ে করতেছে, কম্পিটিশন করতেছে যে তোদের গান ভালো না আমার গান ভালো, এগুলো নিয়ে কম্পিটিশনে গানও গাচ্ছেন। কিন্তু তিনি একটা পর্যায়ে কম্পিটিশন শেষ হওয়ার আগেই তিনি লেকের ওই পাশে পৌঁছে যাচ্ছেন। এরপরে সবচেয়ে বড় যে ইয়েটা তোমার কমেডির যে এলিমেন্টটা, সেটা হচ্ছে জ্যানথিয়াসের সাথে সে ওই যে পোশাক পরিবর্তন করতেছে, এবং এই কাছে সে আলটিমেটলি তাকেই ধরে পিটাচ্ছে, গড বলে সে ব্যথা পায়নি। এরপরে আরো একটা কমেডিক এলিমেন্ট রয়েছে, কোনটা, ওই যে শুরুতেই হেরাক্লেসের যে পোশাকটা পরে নিচ্ছে, ছদ্মবেশে বের হচ্ছে, নিজের আইডেন্টিটি শো না করে ছদ্মবেশে বের হচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে পিটন খেয়ে নিজের আইডেন্টিটিটা প্রকাশ করতেছে। তো এগুলো হচ্ছে তোমার স্যাটিরিকা, এগুলো হচ্ছে ইয়ে এলিমেন্ট, কি বলে এটা, আহ, কমিক হ্যাঁ কমিক এলিমেন্ট। কিন্তু কমিক এলিমেন্ট গুলো দিয়েও হয়তো তৎকালীন কোনো একটা রাজনৈতিক বিষয়কে বোঝাচ্ছে। এটা আমরা যখন ওই ইয়েগুলো পড়বো, প্রশ্নগুলো পড়বো, তখন আমরা জানতে পারবো। আমরা যদি এখানে এই যে সাজেশনটা আমি দিয়েছি, এখনো এটার সাজেশন দেইনি, এটার সাজেশন এখনো দেইনি। এটার সাজেশন দিলে আমি আমি এবার যেটা দিয়েছিলাম সেটাতে দেখি। এই যে সামনে এটাই দিব আর কি, ক্লাসিক ট্রান্সলেশনের সাজেশনই সামনে দিব। এখান থেকে কি কি প্রশ্ন হয়, এই যে ফিচার অফ ওল্ড কমেডি, ওল্ড কমেডির ফিচার গুলো কি কি এইটা, তারপরে যা ডায়নোসর জার্নি টু হেডস, এটা ডিসকাস করতে হবে, মানে পুরো ঘটনাটা এখানে আসবে। ডেসক্রাইব দ্য ফ্রগ এভোক লাফটার অ্যান্ড ম্যালাইস, হ্যাঁ কিভাবে হাসি তামাশা এবং একই সাথে বৈরিতা বা শত্রুতা কিভাবে এটা ইভোক করতেছে সেটা। আমাদের এবারের প্রশ্নে কোনটা এসছে আমি জানি না, তবে সেটা বাদ দিয়ে বাকিগুলো তো আমাদেরকে করতে হবে। আমরা যদি যাই যে এবারের প্রশ্নে কোনটা এসছে, আমরা একটু দেখি। আমাদের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, তাই না? ক্লাসিক্স পার্ট সিটা দেখি। আরে ও এইভাবে এবার আসছে হচ্ছে এই যে ডেসক্রাইব দ্য জার্নি টু অফ ডায়োনিসাস টু হেডস, মানে এইটা আসছে, মানে আমাদের সাজেশনের এই প্রশ্নটা এসে গেছে, এই যে এই প্রশ্নটা এসে গেছে। আর একটা কি আসছে দেখি, আর আসছে কিনা এখান থেকে। দ্য ফ্রগ রিফ্লেক্ট দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ এথেন্স অফ দ্যাট পিরিয়ড, ওই সময়ের পলিটিক্যাল সিচুয়েশনকে এখানে আহ নিয়ে আসা হয়েছে, সেটা ইভ্যালুয়েট করতে হবে, কিভাবে কি আছে সেটা আমাদেরকে জানাইতে হবে। তো ফরচুনেটলি এটা এই প্রশ্নটা আমাদেরকে পড়তে হচ্ছে না। তো আমরা এটা পড়বো, আমাদের এটাও পড়তে হচ্ছে না। আমরা সামনে বছরের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে যে এইটা পড়বো, এইটা পড়বো, আর এই যে গতবারের কোশ্চেনে যেটা আসছিল এখান থেকে, যে ন্যারেট দ্য লিটারেরি ডিবেট বিটুইন এসকাইলাস এন্ড ইউরিপিডিস, তাদের ভিতরে কি ডিবেট হয়েছিল সেটা আমাদেরকে ন্যারেট করতে হবে। আর করতে হবে হচ্ছে
এই যে ডু ইউ থিঙ্ক দ্য ফ্রগ ইজ এ স্যাটায়ার, ইফ ডু ইলাবোরেট, এই প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে। ফ্রগ অ্যাজ এ স্যাটায়ার, ডিসকাস দ্য ফ্রগ অ্যাজ এ স্যাটায়ার, এখানেও আমাদেরকে পড়তে হবে। আর ব্রিফ কোশ্চেনে আমাদেরকে টাইটেলে যদি এটা আসে দেখি, এই যে জাস্টিফাই দ্য টাইটেল, এখানে আমরা এই ব্রিফ কোশ্চেন যখন পড়বো তখন আমরা বুঝে ফেলবো যে আচ্ছা এখানে কেন এই টাইটেলটা দা ফ্রগ হলো। আমরা এখানে এবারে কি আসছিল ফ্রগ থেকে, এবারে আসছিল হচ্ছে হচ্ছে অ্যারিস্টোফ্যান্স অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন। অ্যারিস্টোফ্যান্স এখানে মেয়েদের ব্যাপারে কি অ্যাটিটিউড শো করেছেন এটা আমরা পুরো ঘটনার ভেতরে পাইনি, তবে ওইখানে যে লেডিদের একটা ইয়ে ছিল, ওইখানে আমরা প্রশ্ন পড়তে গেলে পুরোটা পেয়ে যাবো, যেহেতু আমাদের এগুলো আমরা সামারি পড়তেছি এজন্য সবগুলো পাবো না ইনফরমেশন। তারপরে এই একটা প্রশ্ন এসছে আর কি, তো এটা আমরা এবার বাদ, বাকিগুলো যেমন জাস্টিফাই টাইটেল ওটা আমাদেরকে পড়তে হবে যেহেতু এটা গতবারে এসেছিল, সুতরাং এটা আমরা তখন জেনে ফেলবো যে এই ফ্রগ টাইটেলটা কেনটা ফ্রগ হলো। আর একটা করেই আসে ফ্রগে মনে হচ্ছে, এই যে ফ্রগে একটা গতবারও একটা আসছে এবারও একটাই আসছে। ওকে, আচ্ছা এখন বলো আরো কোনো কোশ্চেন যদি থাকে। ওকে, ভালো থেকো সবাই। আর শেষ বেলা একটা কথা বলি, আমরা আমাদের স্পোকেন কোর্স শুরু হয়েছে, এটা 4টা ক্লাস হয়েছেও, তোমাদের ভেতরে অনেকেই আছে, তোমরা তোমাদের ভেতরে জিজ্ঞাসা করে নিতে পারো যে কেউ ভর্তি হয়েছে কিনা বা তাদের কেমন লাগতেছে। এখনো যদিও তেমন কোনো কিছুই শুরু হয়নি, আমরা এখনো বেসিক কথাবার্তা নিয়েই বলতেছি, এবং আগামী হয়তো 8-10টা ক্লাস গেলে অনেকে বলতে পারবে যে কেমন হচ্ছে। তো তোমরা যারা ভাইভা, তো তোমরা যেহেতু 4th ইয়ার ভাইভা অ্যাপিয়ার করতে হবে, তো এই জন্য ভাইভার আগে স্পোকেন গুলো যে ঠিকঠাক করে নিতে চাও, আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো, এবং একবার ভর্তি হলেই আনলিমিটেড টাইমের কোর্স করতে পারবে। এরকম না যে আহ, মানে এখানে একবার যারা ভর্তি হচ্ছে এই গ্রুপেই সব ক্লাসগুলো হতে থাকবে, পরের ব্যাচগুলোর এই এই গ্রুপেই ক্লাস হতে থাকবে। হয়তো 36 বা 40টা ক্লাস পর পর আমি মানে নেক্সট ব্যাচ বলে আবার ক্লাসগুলো রিপিট হবে আর কি। ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার আমরা কথা বলবো পরের স্টোরিটা নিয়ে। আল্লাহ হাফেজ।